খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের ক্ষতি সমন্বয় করা হবে জানালেন গভর্নর। সংকট কাটাতে হচ্ছে 3 টাস্ক ফোর্স। কাল খুলছে সব পোশাক কারখানা জানালো বিজিএমইএ। শ্রমিক অসন্তোষে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। গদবাঁধা চিন্তাধারা থেকে বের হয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সচিবদের প্রতি প্রধান উপদেষ্টার 9 নির্দেশনা। এবং সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। 1.5 শতাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চায় দুদক। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন আসি। এবারে থাকছে বিস্তারিত। পর্যায়ক্রমে ঋণ খেলাপিদের সম্পদ জব্দ করে সংশ্লিষ্ট ব্যাংকের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। বলেন, দেশ থেকে লুট করে নেওয়া এসব সম্পদ রয়েছে প্রধানত ব্রিটেন, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে। দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে জানিয়ে গভর্নর বলেন, ব্যাংকগুলোতে কোনো সমস্যা নেই। শিগগিরই 7-8টি ব্যাংকে চলমান অস্থিরতা কেটে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। এই সময় ব্যাংক খাতের সংকট কাটাতে 3টি টাস্ক ফোর্স গঠন করার কথা জানান গভর্নর। যারা বড় বড় ডিফল্টার্স আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশে যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। বাংলাদেশের ব্যাংকিং খাত ওভারঅল সেখানে কোনো সমস্যা নাই। মোটামুটি ভাবে ব্যাংকিং খাত সচ্ছল। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে গিয়েছে, হয়তো ডিপোজিটররা কনফিডেন্স ফিল করছেন না এই 7-8টা ব্যাংক নিয়ে, কিন্তু অন্য ব্যাংকগুলো কিন্তু সবই সচ্ছল এবং তারা তাদের দৈনন্দিন কাজ ঠিক মতোই করতে পারছে। কোনো প্যানিক সৃষ্টি না হয়, কোনো ব্যাংক থেকে যেন টাকা মানে উঠানোর জন্য লাইন করে দাঁড়িয়ে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না করে অল্প অল্প করে টাকা তুললে পরে স্বাভাবিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম যদি বজায় রাখে তাহলে এটা হবে। সালমান এফ রহমানকে সরিয়ে আইএফআইসি ব্যাংকের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মেহমুদ হোসেনের নেতৃত্বে 6 সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে। বুধবার এই নতুন পর্ষদ গঠন করা হয়। পর্ষদের অন্য সদস্যরা হলেন ন্যাশনাল ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইফতাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজী মোহাম্মদ মাহবুব কাশেম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল হক। এর আগে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে পুরোদমে সব পোশাক কারখানা চলবে বলে জানিয়েছে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দেশের স্বার্থে পোশাক খাতের চলমান অস্থিরতা বন্ধে সরকারের সহযোগিতা চেয়েছেন তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো সমন্বয় গড়ে না উঠায় বহিরাগতরা অস্থিরতা তৈরি করছে এমন অভিযোগ করে বিজিএমইএ সভাপতি বলেন, জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন নতুন পক্ষ বিবাদে জড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে পুরো শিল্পে। দাবির ধরন দেখেই বুঝতে পারছি আমরা ইন্টারনাল সোর্স খুবই কম, আর বহিরাগত সেটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা তাদেরকে আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি, আমরা তাদেরকে স্টিল ফটোগ্রাফি দিতে পারি, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভিডিও ক্যামেরা আছে, স্ট্রিটে ক্যামেরা আছে, এই সাপোর্টগুলো দিতে পারি আমরা তাদেরকে। এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তাদের। আমরা তো ফ্যাক্টরি বন্ধ রাখলে তার কোনো সমস্যার সমাধান না। আমরা চেষ্টা করব ফ্যাক্টরি খোলা রেখেই সমস্যার সমাধান করতে। পোশাক শিল্পে উস্কানিদাতাদের বিরুদ্ধে অভিযানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টারা। পুলিশের ভাবমূর্তি ফেরাতে সময় দিতে হবে বলেও জানান তারা। আর আইজিপি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধেও চলবে অভিযান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। নানা দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। মালিক পক্ষ তাদের কিছু দাবি মেনে নিলেও থামেনি আন্দোলন। এতে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টারা। এতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারা। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, শ্রমিক নয়, বিশৃঙ্খলা করছে বহিরাগতরা। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা করছে না, কারণ ওইটাই যে যেখানে তার জীবিকা সেখানে সে নষ্ট করবে না। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনো রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে, সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। মঙ্গলবার রাত 12টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে পুলিশের ইমেজ ফিরিয়ে আনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান। জানান অভিযানে ভালো ফল পাওয়া যাচ্ছে। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আছে। আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায়, যেসব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্থিমিত ছিল মাঝখানে, সেই কার্যক্রম চলমান করার জন্য, এটাকে যেন আরও এনফোর্স করা যায়, সে কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি। পুলিশের মৃত্যুর ঘটনা তদন্ত করে মামলা হবে বলে জানান আইজিপি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার সহ 9 দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গদবাঁধা চিন্তাধারা থেকে বের হয়ে এসে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। শামীমা আক্তারের প্রতিবেদন। হাজারো শহীদের রক্তে গড়া দেশকে নতুনভাবে নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রত্যেককে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রফেসর ইউনূস। এ সময় গদবাঁধা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতির মূলোৎপাটন করা ভীষণ জরুরি। একসঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সহজভাবে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন এই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে সবাইকে নাগরিক বান্ধব মানসিকতা লালন করার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দেশের স্বার্থে কাজে লাগাতে সবাইকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া 1.5 শতাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে দুদক। এদিকে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী ও তার স্ত্রীর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। দিন দিন ভারী হচ্ছে আওয়ামী লীগ আমলে ক্ষমতায় থাকা প্রভাবশালীদের দুর্নীতির চিত্র। প্রায় প্রতিদিনই নতুন অনুসন্ধানে সিদ্ধান্ত নিচ্ছে দুদক। জেনারেল আজিজ সমালোচিত এই জেনারেল চেয়ারে থাকাকালে করেছেন নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গড়ে তুলেছে সম্পদের পাহাড়।
বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সচিব এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। এদিকে গোয়েন্দা অনুসন্ধানে নিজাম হাজারী ও তার স্ত্রীর নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি বলে জানান সচিব। সংসদ সদস্য জনাব মোহাম্মদ নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। সেই তথ্যগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এছাড়া অ্যাসালম গ্রুপের ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির তথ্য না পাওয়ায় সপ্তমবারের মতো বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা রিটে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। অন্য বেঞ্চে আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী। দুপুরে বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, কয়েকজন শিক্ষার্থীর আন্দোলনের প্রেক্ষিতে একটি পুরো ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। পুরো জাতি এত বড় বিসর্জন দিল মেধার জন্য, সেখানে পরীক্ষা না নেওয়া ক্ষতিকর। এসবে রাষ্ট্রপক্ষ বলেন, এটি পলিসি ম্যাটার, সিদ্ধান্তের বিষয় নির্বাহী বিভাগের। স্থগিত পরীক্ষাগুলো বাতিল হয়েছে। একটা দেখা যায় যে অনলাইনে একটা ব্যাপক নাড়াচাড়া, মিডিয়াতে ব্যাপক একটা নাড়াচাড়া এবং বড় বড় বেশ কয়েকটা কলেজের স্টুডেন্টরা বললো যে না, আমরা পরীক্ষা দিতে চাই। তো তাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট চাইলেও একটা মামলা করতে, আমরা তাদের পক্ষেই একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি। জজ সাহেব নিটে বলছিলেন যে এরকম পুরো একটা জেনারেশনকে একটা পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া, অর্ধেক পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা না নেবার সিদ্ধান্ত নেওয়া, এটা ক্ষতিকারক। একটা বড় অবকাশের আগে আমরা শুধুমাত্র কালকের দিন আছে, একদিনে পেরে উঠবো কিনা, না পারলে অবকাশকালীন কোনো বেঞ্চে যাব কিনা, এ ব্যাপারটা আমরা বিবেচনা করছি। রহস্যজনক কারণে এখনো বিচার বিভাগের সংস্কার হচ্ছে না, এই অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন বলেন, সুপ্রিম কোর্ট সহ সারা দেশের অধীনস্থ আদালতে এখনো সিন্ডিকেট আছে, কিন্তু তা সংস্কারে এই সরকার চলছে ধীর গতিতে। বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান ব্যারিস্টার খোকন। তার অভিযোগ, গত 16 বছরে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে ব্যবহৃত হয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবীরা আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে সংস্থাটির সংস্কার চান তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনেরও সংস্কার চেয়েছেন ব্যারিস্টার খোকন। বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল। সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইন শৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারের পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। প্রতারণা ও মানব পাচার আইনের মামলায় ভুইফোর মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম দিলদারকে কারাগারেই থাকতে হচ্ছে। তাকে দেওয়া হাইকোর্টের স্থায়ী জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালত জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, যথাসময়ে পদক্ষেপ নেওয়া হয়নি বলেই নামে বেনামে এই ধরনের প্রতিষ্ঠানের জন্ম হয়। এর আগে গত 3 জুলাই সাইফুল ইসলাম দিলদারকে জামিন দেন হাইকোর্ট। পরে 7 জুলাই তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।
বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে প্রায় 11 কোটি টাকা পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে ব্যয় হয়েছে 1,75,00,000 টাকা। অবশিষ্ট আছে 9,35,00,000 লাখ। সোনালী ও জনতা ব্যাংকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত অ্যাকাউন্টে রাখা আছে এই টাকা। বিকেলে ঢাকা ইউনিভার্সিটির টিএসসির মাঠে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমন্বয়করা। সংবাদ সম্মেলনের সমন্বয়করা আরও জানান, দেশের ক্রান্তিকালে তরুণরা এগিয়ে এসেছে। দেশের মানুষ নতুন প্রজন্মের তরুণদের উপর ভরসা করেছে। ত্রাণ বিতরণে নানা ধাপ ও পদক্ষেপের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হচ্ছে বলেও জানান তারা। আমরা মূলত আমাদের আয় 24 তারিখ রাতে হচ্ছে সমস্ত কার্যক্রম রাস্তার জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করে গেছি। যখনই দেশের ক্রান্তি লগ্ন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যখনই কোনো দেশ যখন ক্রান্তি লগ্নে পৌঁছেছে, তখনই এদেশের তারুণ্য ঝাঁপিয়ে পড়েছে। রাষ্ট্রীয় জায়গা থেকে যে ত্রাণ পুনর্বাসন কর্মসূচিটি চলবে, সেখানে কিন্তু আমাদের যে বন্যা পুনর্বাসন কমিটি হয়েছে, সেখানে ছাত্র প্রতিনিধি রয়েছেন। সরকারের সাথে সমন্বয় করে সেই কাজটি আমরা করব। এই ছিল এখনকার সংবাদটা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।